এডুকেশন সেক্রেটারি হিসেবে লিন্ডা মিকম্যানের নাম প্রস্তাব করেছেন ডোনাল্ড ট্রাম্প। শিক্ষা কার্যক্রম ব্যাহত হবার আশঙ্কা বিশ্লেষকদের। প্রয়োজনীয় বিষয়গুলোয় সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ইউনাইটেড নেশনসের জলবায়ু বিষয়ক সম্মেলন COP29। মহাকাশযান উৎক্ষেপণের সফল পরীক্ষা চালিয়েছে স্পেস এক্স। ট্রাম্পের সার্বক্ষণিক সহচরে পরিণত হয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার ইলন মাস্ক। প্রথমবারের মতো রাশিয়ার মাটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। আমেরিকান ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। আমন্ত্রণ নবযুগ বুলেটিনে, সঙ্গে আছি আমি শামসুন্নাহার নিম্মি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার নিউ ইয়র্কে দীর্ঘদিন যাবৎ স্বাস্থ্যসেবা দিয়ে আসছে এবং আমরা সর্বোচ্চ পেমেন্টও করে থাকি। আমাদের স্বাস্থ্যসেবা পেতে হলে আজই যোগাযোগ করুন ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের সাথে। ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট বা WWE এর সহ-প্রতিষ্ঠাতা লিন্ডা মিকম্যানকে নিজ ক্যাবিনেটের এডুকেশন সেক্রেটারি হিসেবে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মনোনয়নে আমেরিকার এডুকেশন ডিপার্টমেন্টটি বন্ধ হয়ে যাবার আশঙ্কা আরও বাড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত নবযুগ ডেস্ক রিপোর্টার। কানেটিকাটের বিলিয়নিয়ার ব্যবসায়ী লিন্ডা মিকম্যান রিপাবলিকান দলের প্রথম সারির একজন ডোনার। প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে, যার ধারাবাহিকতায় নিজ ক্যাবিনেটের এডুকেশন সেক্রেটারি হিসেবে লিন্ডার নাম প্রস্তাব করেছেন ট্রাম্প। বর্তমানে ট্রাম্পের ট্রানজিশন বা ক্ষমতা গ্রহণ প্রক্রিয়াটি তত্ত্বাবধানের দায়িত্বে আছেন লিন্ডা। স্বামী ভিনসেন্ট মিকম্যানের সঙ্গে যৌথভাবে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট বা WWE সহ প্রতিষ্ঠাতা হিসেবেও লিন্ডা মিকম্যানের বিশ্বজুড়ে পরিচিতি রয়েছে। ক্যাবিনেটে এডুকেশন সেক্রেটারির নাম প্রস্তাবের পর এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, গত কয়েক দশক ধরে শিক্ষা এবং ব্যবসা পরিচালনায় অর্জিত অভিজ্ঞতা ব্যবহার করে লিন্ডা আমেরিকার শিক্ষা ব্যবস্থাকে বিশ্বের 1 নম্বর অবস্থানে নিয়ে যাবেন। বিবৃতিতে ট্রাম্প আরও জানিয়েছেন, লিন্ডার নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থার পূর্ণ নিয়ন্ত্রণ ওয়াশিংটন ডিসির দখল থেকে মুক্ত করে স্টেটগুলোর হাতে ফিরিয়ে দিতে কাজ করবে তার সরকার। প্রেসিডেন্ট ইলেক্টের এই বিবৃতির মধ্য দিয়ে আমেরিকার এডুকেশন ডিপার্টমেন্টের নিয়মিত কার্যক্রমগুলোয় বিঘ্ন ঘটার আশঙ্কা আরও জোরালো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচনী প্রচারের সময় একাধিকবার পুরো এডুকেশন ডিপার্টমেন্টটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এডুকেশন সেক্রেটারি হিসেবে মনোনীত লিন্ডা মিকম্যানও এই প্রস্তাবের একজন কট্টর সমর্থক। অবশ্য কোনো ফেডারেল ডিপার্টমেন্ট বন্ধের ক্ষমতা প্রেসিডেন্ট বা তার ক্যাবিনেটের হাতে নেই। এর জন্য কংগ্রেসকে উদ্যোগ নিতে হয়। তবে এবার কংগ্রেসের দুকক্ষের নিয়ন্ত্রণে রিপাবলিকানদের হাতে থাকায় তার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আনিকা শাফি, নবযুগ নিউজ ডেস্ক। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দরিদ্র দেশগুলোকে কি পরিমাণে অর্থ সহায়তা দেওয়া হবে তা নিয়ে ধনী দেশগুলোর মধ্যে সুস্পষ্ট কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইউনাইটেড নেশনসের জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন COP29। আজারবাইজানে রাজধানী বাকু শহরে নভেম্বরের 11 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বিস্তারিত নবযুগ ডেস্ক রিপোর্টার। 2024 সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন COP29-এর মূল লক্ষ্য ছিল জলবায়ু সংকট মোকাবেলায় প্রয়োজনীয় অর্থের সরবরাহ নিশ্চিত করা। অর্থনীতিবিদদের হিসেবে এই দশকের শেষ নাগাদ জলবায়ু পরিবর্তনের কারণে হওয়া ক্ষয়ক্ষতি মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলো প্রতি বছর কমপক্ষে $1 ট্রিলিয়ন করে ব্যয় করতে বাধ্য হবে। এবারের জলবায়ু সম্মেলনে বিপুল পরিমাণ ওই অর্থের সরবরাহ নিশ্চিত করা নিয়ে বিশ্বের বিত্তশালী দেশগুলোর মধ্যে একটি সমঝোতা হবার কথা ছিল। It's a gift of the God. Every natural resource, whether it's oil, gas, wind, sun, gold, silver, copper, all that are natural resources. And countries should not be blamed for having them and should not be blamed for bringing these resources to the market because the market needs them.
আজারবাইজানের রাজধানী বাকুতে টানা 12 দিন ধরে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে আলোচনা পর্যালোচনার পর শেষ পর্যন্ত সুস্পষ্ট কোনো সমঝোতা ছাড়াই COP29 সম্মেলনের ইতি টানা হয়। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দরিদ্র দেশগুলোর জন্য মহা গুরুত্বপূর্ণ ওই তহবিলে বিত্তশালী কোন দেশ কী পরিমাণ অর্থ সরবরাহ করবে সে বিষয়ে কোনো দেশই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। বিত্তশালী দেশগুলোর এই সিদ্ধান্তহীনতাকে অগ্রহণযোগ্য হিসেবে বর্ণনা করেছেন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুটেরেস। সম্মেলনের মূল অধিবেশনে রাখা বক্তব্যে গুটেরেস বলেন, পৃথিবীকে রক্ষার জন্য বিত্তশালী দেশগুলোর ওই অর্থ সরবরাহের ব্যবস্থা করতেই হবে। There is still time, it is still possible, and I'm confident that an agreement can be reached. But from now on, what matters is not what was the initial position of each party. What now matters is how to find a compromise that allows for an ambitious result in relation to the new global goal, because finance is in the center of this COP. COP29 সম্মেলনে বিত্তশালী দেশগুলোর মধ্যে কোনো সমঝোতা না হওয়াকে দুঃখজনক হিসেবে বর্ণনা করেছেন সম্মেলনে অংশ নেয়া উন্নয়নশীল দেশের প্রতিনিধিরা। I have been always opposed to this negotiating team. It sounds like we are here to have a bargain. There's opposing team. It's like a fish market. You'll see where to press you hard to get the best price. ওয়াহিদুর রহমান, নবযুগ নিউজ ডেস্ক। আবারও নিজেদের স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণের সফল হয়েছে ইলন মাস্কের মহাকাশ বিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্স। নভেম্বরের 19 তারিখ টেক্সাসের বাউন্সভিলে অবস্থিত নিজস্ব লঞ্চ প্যাড থেকে স্থানীয় সময় বিকেল 5টার দিকে মহাকাশ যানটি উৎক্ষেপণ করে তারা। সফল উৎক্ষেপণের পর প্রায় 400 ফুট লম্বা সুপার হেভি বুস্টারটিকে নিয়ন্ত্রিত উপায়ে মেক্সিকো উপসাগরে বিধ্বস্ত করা হয়। বুস্টারটি গতবারের মতো পুনরায় লঞ্চ প্যাডে ফিরে আনার কথা থাকলেও শেষ মুহূর্তে কারিগরির কারণে ওই সিদ্ধান্ত থেকে সরে আসে স্পেসএক্স। এবারের পরীক্ষার মূল লক্ষ্য ছিল বুস্টার থেকে বিচ্ছিন্ন হবার পর স্টারশিপ নামের মূল মহাকাশ যানটিতে থাকা রকেটগুলো ব্যবহার করা, যাতে সফল হবার কথা জানিয়েছে স্পেসএক্স। এই পরীক্ষা সফল হওয়ায় প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানিয়েছে নাসা। মহাকাশ যানটি উৎক্ষেপণের সময় স্পেসএক্সের কর্ণধার ইলন মাস্কের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পও টেক্সাসের কন্ট্রোল রুমে উপস্থিত ছিলেন। Reusability is the key to a great future in space. আমেরিকার প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের প্রায় সার্বক্ষণিক সহচরে পরিণত হয়েছেন গত কয়েক বছর ধরে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির খেতাবটি ধরে রাখা প্রযুক্তি বিষয়ক উদ্যোক্তা ইলন মাস্ক। অন্য দেশের সরকার প্রধানদের সঙ্গে আলাপ থেকে শুরু করে ক্যাবিনেটের সদস্য বাছাই সবকিছুতেই ট্রাম্পের পাশে থাকছেন তিনি। প্রথা বিরোধী এই ঘনিষ্ঠতার সম্ভাব্য পরিণতি নিয়ে দেখুন নবযুগ ডেস্ক রিপোর্ট। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করার পর থেকে ক্রমেই দেশটির নীতি নির্ধারণী মহলের গভীরে জড়িয়ে যাচ্ছেন স্পেস এক্স ও টেসলার মতো বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কর্ণধার ইলন মাস্ক। গণমাধ্যমের তথ্য অনুযায়ী নভেম্বরের 5 তারিখ থেকে শুরু করে প্রায় প্রতিদিনই প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে বিত্তশালী এই বিলিয়নেয়ার। সম্প্রতি মাস্ক ও তার ছেলের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে ডোনাল্ড ট্রাম্পের নাতনি কাই ট্রাম্প। ছবির ক্যাপশনে কাই জানায় মাস্ককে সে আঙ্কেল ডাকা শুরু করেছে। এ থেকে বোঝা যায় ট্রাম্পের রাজনৈতিক জীবনের পাশাপাশি পারিবারিক জীবনেও বেশ ভালোভাবেই জড়িয়ে গেছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয় নিশ্চিতের পর ডোনাল্ড ট্রাম্প যখন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করছিলেন তখন সেখানে উপস্থিত ছিলেন মাস্ক। এ সময় জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন তিনি। অন্য দেশের সরকার প্রধানদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের সময় উপস্থিত থাকার পাশাপাশি ক্যাবিনেটের সদস্য বাছাইয়ের ক্ষেত্রেও তাকে প্রভাবিত করছেন ইলন মাস্ক। সরকারের এক্সিকিউটিভ শাখার গণ্ডি পেরিয়ে লেজিসলেটিভ শাখাতেও প্রভাব বিস্তারের চেষ্টা করছেন তিনি। নভেম্বরের তৃতীয় সপ্তাহে সিনেটের মেজরিটি নেতা হিসেবে ফ্লোরিডার সিনেটর রিক স্কটকে এন্ডোর্স করেছেন বিশ্বের শীর্ষ এই ধনকুবের।
বিশ্লেষকদের মতে সরকারের বিভিন্ন শাখায় এই প্রভাব ব্যবহার করে নিজের বাণিজ্যিক স্বার্থ হাসিলের চেষ্টা করবেন ইলন মাস্ক। বিশেষ করে মাস্ককে আনুষ্ঠানিকভাবে কোনো ডিপার্টমেন্টের সেক্রেটারি হিসেবে মনোনীত না করায় কংগ্রেসের শুনানি প্রক্রিয়াতেও অংশ নিতে হবে না তার। ফলে সব ধরনের জবাবদিহিতার ঊর্ধ্বে থাকতে পারবেন বিশ্বের সবচেয়ে বিত্তশালী এই ব্যক্তি। ওয়াহিদুর রহমান, নবযুগ নিউজ ডেস্ক। নিউ ইয়র্কে প্রাইভেট অকশনের বাড়ি, পাবলিক অকশনের বাড়ি, ব্যাংক মালিকানা বাড়ি, শর্ট সেল REO প্রপার্টির জন্য আজই যোগাযোগ করুন রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, CEO ইস্টার্ন ইনভেস্টমেন্ট। ফোন 5164513748। নভেম্বরের 19 তারিখটি ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের 1000তম দিন। মর্মান্তিক এই মাইলফলকটি অতিক্রমের দিন প্রথমবারের মতো রাশিয়ার মাটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী এই হামলা চালাতে আমেরিকার পাঠানো ATACMS মডেলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে কিয়েভ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহের শুরুতে ইউক্রেনকে নতুন এক ছাড়পত্র দেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সেই ছাড়পত্র অনুযায়ী রুশ সীমান্তের ভেতর অবস্থিত বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে আমেরিকার দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে ইউক্রেন। ছাড়পত্রটি পাবার 48 ঘণ্টা না পেরোতেই তার সদ্ব্যবহার শুরু করে দিয়েছে কিয়েভ। নভেম্বরের 19 তারিখ স্থানীয় সময় ভোর 3:25 রাশিয়ার ব্রিয়ানস্ক ওব্লাস্টে অবস্থিত একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কিয়েভ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। হামলায় আমেরিকার তৈরি ATACMS মডেলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় বলেও জানিয়েছে তারা। 6টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 5টিকে উড়ন্ত অবস্থায় ধ্বংস করতে সক্ষম হয় রাশিয়া। বাকি ক্ষেপণাস্ত্রটি ক্ষতিগ্রস্ত হয়ে একটি সামরিক স্থাপনার ভেতর বিধ্বস্ত হয়। এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিয়েভে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে এই হামলার দায় স্বীকার করেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এ সময় তাদের দূরপাল্লার হামলা চালানোর সক্ষমতা আছে উল্লেখ করে জেলেনস্কি জানিয়েছেন, প্রয়োজনে তেমন হামলা চালাতে দ্বিধা করবে না কিয়েভ। আনিকা আশরাফি, নবযুগ নিউজ ডেস্ক। বাংলাদেশের রাজধানী ঢাকায় 2টি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে 40 জন আহত হয়েছে। নভেম্বরের 20 তারিখ স্থানীয় সময় দুপুর 2:30টার দিকে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা কলেজের 184তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা কলেজের বাসে নিজ নিজ এলাকায় ফিরছিল। এ সময় সিটি কলেজের ছাত্ররা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ঢাকা কলেজের 2টি বাসে ভাঙচুর চালায়, যার জের ধরে 2টি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে ওই পথে চলাচলকারী বেশ কয়েকটি গাড়িও ভাঙচুরের শিকার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা দিতে এ পর্যায়ে সেনা সদস্যরাও সেখানে উপস্থিত হন। গণমাধ্যমের খবর অনুযায়ী ভবিষ্যতে এ ধরনের সংঘর্ষ এড়াতে ধানমন্ডি এলাকা থেকে সিটি কলেজ সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ। আরও 1 বছর ম্যানচেস্টার সিটি ফুটবল দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনে সম্মত হয়েছেন পেপ গার্দিওলা। এর মধ্য দিয়ে টানা 10ম বছরের জন্য ম্যানচেস্টার সিটিতে ম্যানেজার হিসেবে থাকতে যাচ্ছেন স্প্যানিশ এই ফুটবল কোচ। 2016 সালের এই দায়িত্ব পালন শুরু করেছিলেন গার্দিওলা। চলতি মৌসুম শেষে ম্যান সিটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবার কথা ছিল। 53 বছর বয়সী গার্দিওলার অধীনে 6টি প্রিমিয়ার লিগ শিরোপা সহ মোট 18টি শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। ক্লাব ফুটবলে ম্যানেজার হিসেবে অতুলনীয় এক কিংবদন্তির সম্মান অর্জন করা গার্দিওলার সঙ্গে এর আগে 2018, 2020 এবং 2022 সালে 3 দফা নিজেদের চুক্তি নবায়ন করেছিল ম্যান সিটি। ধারণা করা হচ্ছে এই দফায় আর চুক্তি নবায়নে রাজি হবেন না গার্দিওলা। ম্যানচেস্টার সিটির আগে লা লিগায় বার্সেলোনা এবং বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের মতো প্রথম সারির দলে ম্যানেজার ছিলেন তিনি। এ পর্যায়ে দেখে নিব সাপ্তাহিক নবযুগ পত্রিকার প্রধান খবরগুলো।
দর্শক, প্রতি শুক্রবার মতো আজকেও সাপ্তাহিক নবযুগ প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে পাঠকদের হাতে হাতে পৌঁছে গেছে নবযুগ। আজকে আমরা নবযুগের প্রধান শিরোনাম করেছি, ট্রাম্প দায়িত্ব গ্রহণ করবেন 20 জানুয়ারি, অভিবাসন নীতি শিথিল বাইডেন প্রশাসনের। এর আগেই এই 2 মাস সময়ের মধ্যে যে সময় আছে তার মধ্যে যেটা অভিবাসন নীতি শিথিল করেছে সেটা নিয়ে আমরা সংবাদ প্রকাশ করেছি। এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে একটি শুভেচ্ছা বিনিময়ের ছবি সেটি আমরা প্রকাশ করেছি। একই সঙ্গে জামাইকায় যে ডাকাতি হয়েছে, সিরিজ ডাকাতিতে যে ডাকাত নিহত হয়েছে এবং একজন পুলিশও আহত হয়েছে, সেই সংবাদটিকে আমরা গুরুত্ব দিয়েছি। আমরা গুরুত্ব দিয়েছি যে নিউ ইয়র্কের এবার যে স্নো ডেতে শিক্ষার্থীরা, নিউ ইয়র্কের স্কুলের শিক্ষার্থীরা বন্ধ পাবেন না, কারণ তারা রিমোট লার্নিংয়ে তাদেরকে পড়ালেখা করতে হবে। দীর্ঘদিন দাবি জানিয়ে আসছিল স্নোর বন্ধটি দেওয়ার জন্য, কিন্তু এটি বাস্তবায়ন হচ্ছে না। এরপরে রয়েছে $11.5 মিলিয়ন হাতিয়ে নিয়েছিল একজন এডিটিভ ফার্মেসির মালিক। তিনি ওষুধ দিতে প্রতারণা করেছেন, বিশেষ করে এইডসের ওষুধ নিয়ে প্রতারণা করেছেন, তার কারাদণ্ড হয়েছে। এটি আমরা প্রাধান্য দিয়েছি। শেষ পাতায় যে সংবাদটি আমরা গুরুত্ব দিয়েছি, বিশেষ করে লিড নিউজ, যেটি ট্রাম্পকে উষ্ণভাবে গ্রহণ করছেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। কারণ ডেমোক্রেটরা ট্রাম্পকে নিয়ে নানা মন্তব্য করলেও সাম্প্রতিককালে 2-1টি অনুষ্ঠানে আমাদের সিটি মেয়র এরিক অ্যাডামস খুব উষ্ণভাবেই তাকে নিয়ে কথা বলছেন, তাকে স্বাগত জানানোর বিষয় নিয়ে তিনি মন্তব্য করেছেন, সেটিকে আমরা প্রাধান্য দিয়েছি। আমরা প্রাধান্য দিয়েছি কমিউনিটির আরও গুরুত্বপূর্ণ 2-1টি সংবাদের। তবে এই সব সংবাদের বিস্তারিত জানতে হলে আপনাদেরকে নবযুগ পড়তে হবে। যারা নবযুগ প্রিন্ট কপি পাবেন না, তারা ওয়েবসাইটে গিয়েও www.nobujugUSA.com গিয়ে পূর্ণাঙ্গ সংবাদগুলি পড়তে পারেন। আর এছাড়া আপনারা জানেন যে ট্রাম্প ক্ষমতায় নিচ্ছেন, আমরা যেটি লিড নিউজ করেছি যে 20 জানুয়ারি ক্ষমতা নিচ্ছেন। ট্রাম্পের শাসনামল কেমন হবে, এই ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে যে আতঙ্ক, এক ধরনের যে শঙ্কা অভিবাসীদের মধ্যে, সেটি নিয়ে আমরা কথা বলছিলাম নিউ ইয়র্কের সিনিয়র সাংবাদিক নাজমুল হাসানের সঙ্গে। আপনারা তার বিশ্লেষণটিও দেখতে পারেন। যারা ইতিমধ্যেই যাদের ডেপুটেশন পেয়েছিল এবং এটাকে এতদিন অবহেলা করেছেন কিংবা গুরুত্ব দেননি, তাদের এখন গুরুত্ব দেওয়ার সময় এসেছে এবং অনতি বিলম্বে একজন অভিজ্ঞ লাইসেন্সড যিনি দায়িত্ব নিয়ে কথা বলতে পারেন তার মতামত গ্রহণ করা উচিত। প্রয়োজনে আমি মনে করি একাধিক আইনজীবী, ইমিগ্রেশন আইনজীবী যারা লাইসেন্স টু প্র্যাকটিস, তাদের সাথে যোগাযোগ করা যেতে পারে। কারণ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ব্যবস্থা এবং ইমিগ্রেশন বিধিমালা ইন্টারপ্রেটিভ, এটার অনেক ধরনের ইন্টারপ্রিটেশন হয় যা রুল নিয়মগুলোর, এবং এই ইন্টারপ্রিটেশনের ব্যাপারে আইনজীবীরাই সবচেয়ে ভালো ধারণা দিতে পারেন। অতএব অনতি বিলম্বে তাদের উচিত, যারা ডিপোর্টেশন চিঠি পেয়েছেন ইতিমধ্যেই কিংবা তাদের কেস রিজেক্ট হয়েছে চিঠি পেয়েছেন, কেস রিজেক্ট হওয়ার পরে চিঠি পেয়ে বাসায় বসে থাকলে কিন্তু এটা অটোমেটিক ডিপোর্টেশন হয়ে যায় কিছুদিন পরে। অতএব সেই বিষয়টাও আপনাদের মনে রাখতে হবে। যাদের কেস রিজেক্ট হয়েছে কিংবা যারা ডিপোর্টেশন চিঠি ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন, তারা অনতি বিলম্বে ইমিগ্রেশন লাইসেন্স ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে যোগাযোগ করেন। এবং আর যারা সম্প্রতি যুক্তরাষ্ট্রে এসেছেন কিংবা যুক্তরাষ্ট্রে দীর্ঘ দিনের জন্য বসবাস করতে চান কিংবা যুক্তরাষ্ট্রের একসময় সুযোগ সুবিধা মতো স্থায়ী বাসিন্দাও হতে চান, তাদের জন্য কী কী উপায় খোলা আছে সেটিও অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীরা বলতে পারেন। তবে আমি একটা কথা সাজেস্ট করি, সবাইকে বলি যে সবসময় একাধিক আইনজীবীর পরামর্শ গ্রহণ করাটা আপনাদের জন্য ভালো। এই ব্যাপারে বিষয়টা সম্পর্কে আপনারা একটা সম্যক ভালো ধারণা পেতে পারেন। এবারে জানাবো নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের খবর। বাংলাদেশ সোসাইটি এবং বাংলাদেশ কমিউনিটির মধ্যে বাংলাদেশের ঢাকা জেলার অন্তর্ভুক্ত দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার ও ধামরাই উপজেলা থেকে যারা আমেরিকার বিভিন্ন স্টেটে প্রবাসী হয়েছেন, তাদের সমন্বয়ে গড়ে উঠেছে ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকর্পোরেটেড। সম্প্রতি এই সংগঠনের পক্ষ থেকে নিউ ইয়র্কে একটি প্রাক নির্বাচনী সাধারণ সভার আয়োজন করা হয়। নভেম্বরের 17 তারিখ জ্যাকসন হাইটের নবান্ন রেস্টুরেন্ট পার্টি হলে অনুষ্ঠিত এই সভায় 2024-25 সালের জন্য নিউ ইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএর কার্যকরী পরিষদও গঠন করা হয়। পবিত্র গ্রন্থ কোরআন থেকে পাঠ করবার জন্য এম বাসেত রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বদরুল ইসলাম বাদল, আরিফ আহমেদ চৌধুরী, আমিন মেহেদি বাবু, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, মোহাম্মদ মনসুর আলম, মোহাম্মদ জয়নাল আবেদিন, কে এম তারেক,
বাবুল দেওয়ান, রফিকুল ইসলাম, হামিদুল্লাহ হামিদ রকি, আসাদ রহমান, আজাদুর রহমান লিপন, জিয়াউর রহমান মিলন, পঙ্কজ রায়, শাহজাহান মিয়া ডলার ও মোহাম্মদ উজ্জ্বল বিপুল। অনুষ্ঠানে বক্তারা নিউ ইয়র্ক সহ আমেরিকার বিভিন্ন স্টেটে বসবাসরত সকল ঢাকাবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ওয়াহিদুর রহমান, নবযুগ নিউজ ডেস্ক। শেষ করব নবযুগ বুলেটিন। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। এডুকেশন সেক্রেটারি হিসেবে লিন্ডা মিকম্যানের নাম প্রস্তাব করেছেন ডোনাল্ড ট্রাম্প। শিক্ষা কার্যক্রম ব্যাহত হবার আশঙ্কা বিশ্লেষকদের। প্রয়োজনীয় বিষয়গুলোয় সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ইউনাইটেড নেশনসের জলবায়ু বিষয়ক সম্মেলন COP29। মহাকাশযান উৎক্ষেপণের সফল পরীক্ষা চালিয়েছে স্পেস এক্স। ট্রাম্পের সার্বক্ষণিক সহচরে পরিণত হয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার ইলন মাস্ক। প্রথমবারের মতো রাশিয়ার মাটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। আমেরিকান ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। নিয়মিত নবযুগ বুলেটিন দেখতে লগ ইন করুন www.নবযুগুsa.com। আপনারা ইউটিউবে নবযুগ টিভি এবং নবযুগ.টিভিতে গিয়েও দেখতে পারেন নবযুগ বুলেটিন। কিন্তু সবার আগে আমাদের পেজ এবং ইউটিউবে লাইক দিতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।